মা, ও মা, আমি রেডি। দুলাল, শোন, এই যে রণজয়ের অফিসে যাবি, গিয়ে সিকিউরিটিকে জিজ্ঞাসা করবি, ওখানকার লোকজনকে জিজ্ঞাসা করবি, সবার সঙ্গে আলাপ জমাবি, কি কি ব্যাপার, কি করে, কি রকম ছেলে, সব কিছু কিন্তু জানবি। হ্যাঁ, বলছি ঠিকানাটা জেনে নিয়েছিস তো কোন জায়গাটা? সব কিছু আছে, তুমি কিচ্ছু চিন্তা করো না, শুধু দেখে যাও দুলাল কি করে। সাবধানে যাস বাবা। দুগ্গা দুগ্গা, খুব সাবধান কিন্তু। বাবা বৌদি, দুলাল কি চাকরি বাকরি পেলো নাকি গো? কেন? না, ওই ছেলেকে সাজিয়ে গুজিয়ে কোথায় পাঠাচ্ছ তাই ভাবলাম আর কি। ও আচ্ছা। ও আচ্ছা বললে তো হবে না বৌদি, বাড়ির ছেলে চাকরি পেলো আর আমরা বাড়ির সবাই জানতেই পারলাম না। বাহ, তাই নাকি? আমাদের দুলাল চাকরি পেয়েছে, এ তো খুব ভালো খবর। আরে হ্যাঁ রে, চাকরিটা পেয়েছে ঠিক সময় মতো। এই যে বৌদির দোকানটা বন্ধ, আদৌ খুলবে কিনা কে জানে। ওই দোকান থেকে যেটুকু আসতো দুলালের রোজগার থেকে যদি সংসারে ঢোকে। বলছি মেজকা, আমি তাহলে এবার আসি। হ্যাঁ সে আয়। আচ্ছা বৌদি, দুলাল যে চাকরি পেল এই খবরটা কিন্তু বাড়ির সবাইকে জানিও তুমি, আর সাথে সাথে কত টাকা মাইনে পাচ্ছে সেটাও। ওই বাড়ির যদি একটু হেল্প হয় আর কি। বাবা, একদিন ছেলে একটু ভালো জামা কাপড় পরে বেরোচ্ছে বলে কোথায় যাচ্ছে, কি চাকরি পেলো, কত টাকা পাবে, কত টাকা সংসারে দেবে, সব প্রশ্ন করে ফেললে মেজো ঠাকুরপো। একসাথে যতক্ষণ আছি হিসাব তো করতেই হবে বৌদি। কি জানো তো মেজো ঠাকুরপো, তোমার হিসেবের মাথাটা যে এত পরিষ্কার সেটা মাসের মাঝখানে এলে বোঝা যায় না। মাসের মাঝখানে যখনই টাকা দেবার কথা হয় তখনই তোমার এই পরিষ্কার মাথাটা গুলিয়ে কিরকম ওলট পালট হয়ে যায়, তাই না? ঠিক আছে বৌদি, ছেলেটা প্রথম দিন অফিস যাচ্ছে, ছাড়ো না এসব কথা। আরে অফিস যাচ্ছে না, একটা ইন্টারভিউ দিতে যাচ্ছে। যেটুকু লেখাপড়া করেছে তা দিয়েই তো কিছু একটা করতে হবে বল। ওই জন্য বিভিন্ন জায়গায় ইন্টারভিউ দিতে বলছি, যদি একটা কাজবাজ জুটে যায়, দরকার তো। মা, আমার কিন্তু দেরি হয়ে যাচ্ছে, আমি যাই তাড়াতাড়ি গিয়ে ইন্টারভিউটা দিয়ে আসি। সবাইকে প্রণাম করে যা। আচ্ছা ঠিক আছে ঠিক আছে। আজ সত্যি সত্যিই তোর ইন্টারভিউ বটে, ঠিকঠাক একটা খবর নিয়ে ফিরিস বাবা। আসি, টাটা। মা, আসছি তাহলে। আয়। দুলাল ইন্টারভিউ দিতে যাচ্ছে বলে মেজো ঠাকুরপো তোমার বোধহয় মাথাটা একটু গরম হয়ে গেছে, তাই না? এক কাপ চা দিয়ে ঠান্ডা হয়ে যাবে। বৌদি, আমাকে এক কাপ দাও প্লিজ। দিচ্ছি রে। দুলালকে চাকরি বাকরি তো একটা করতেই হবে, উপায় কি? আর কয়েকদিনেই বাড়িটা ভাগ হবে, তারপর তোমাদেরটা পুরো তোমাদেরকেই বুঝতে হবে। কি রে মেজদা, তুই হাসছিস কেন? না ওই একটা খবর দেখে আর কি। কই দেখি দে। আসলে বৌদির দুরবস্থার কথা ভেবে, দাদার ওই কটা টাকায় কি আর সংসার চলবে বৌদি? তোমার দোকান থেকেও তো আর কিছু আসবে না, ইনফ্যাক্ট দোকানটাই থাকবে না। দেবা তো বউ নিয়ে আলাদা হয়ে যাবে। এখন দুলালি তোমাদের ভরসা, ও রোজগার করতে না পারলে আমাকে আবার মাসে মাসে তোমার টাকা দিয়ে সাহায্য করতে হতে পারে। অবশ্য সেটা যাতে করতে না হয় তার ব্যবস্থা তো অনেকটাই করে ফেলেছি। বাড়িটা প্রমোটিং হবে, তারপর যার যার তার তার। তারপর তোমার দুলালকে আদর করে মাখন খাওয়াবে না চাকরি করাবে তুমিই বুঝে নেবে। যে যার জায়গা ভালো করে বুঝে নেবেন, নিজের জায়গা কেউ ছাড়বেন না। এই দুদিন আপনাদের নজর এড়িয়ে একটা মাছিও যাতে বাড়ির মধ্যে না ঢুকতে পারে। ইয়েস স্যার। গেস্ট লিস্ট দেওয়া আছে, তার বাইরে কাউকে অ্যালাউ করবেন না, বুঝেছেন? বৌমনি, বৌমনি, কি হলো চিনি? কি হচ্ছে? কি হচ্ছেটা কি এসব বৌমনি? কি আবার হবে? আমাদের বাড়িতে একজনের বিয়ে, তাই তাকে আইবুড়ো ভাত দেওয়ার প্রিপারেশন চলছে, যে নিজেই এখনো রেডি হয়নি। যা চান করতে যা। তুমি ওসব ছাড়ো, তুমি আগে এদিকে চিনি, দেরি এদিকে হয়ে এসো, দেখবে কি ওই দেখো তো। দাদা ভাই এত গার্ড কেন ফিট করছে? সত্যি তো আমি তো এসবের কিছুই আমি বুঝতে পারছি না দাদা ভাইয়ের প্রবলেমটা কি বৌমনি?
প্রবলেমটা আমি বলছি। বল। তোর কথা মতো বস্তির লোকজন আসবে আমার বোনের বিয়ে আটকাতে। ওই ভিখিরির দলকে আটকানোর জন্যই এই ব্যবস্থা আমি করেছি। তুই কি ভেবেছিলি চিনি? কাল রাতে ফোনের ব্যাপারে আমি কিছুই জানি না? মানে 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 তুই আর তোর বৌমনি কাল তোরা দুজন মিলে যে আমায় বোকা বানিয়েছিস সেই ব্যাপারে আমি সবটাই জানি। কাল যখন ফোনটা এসেছিল ফোনের আওয়াজেই আমার ঘুমটা ভেঙে গেছিল। আমি তো দেখলাম তোর বৌমনি ফোনটাকে নিয়ে তোর রুমে গেল। তোর লক্ষ্মীদি ফোন করেছিল, তাই তো? অব্র, তুমি যেটা সোনিয়া ভাবছো। প্লিজ, তোমায় চেনা হয়ে গেছে। চিনির বিয়েটা শুধু হতে দাও, তারপর তোমার ব্যবস্থা হবে। শোন চিনি, তুই যাদের সাথে কথা বলছিলি তাদের স্ট্যান্ডার্ড আর আমাদের কাজের লোকের স্ট্যান্ডার্ড এক, কি তার থেকেও নিচে। দাদা ভাই, কি বলছিস তুই এগুলো লক্ষ্মীদের নামে? আমি যা বলছি একদম ঠিক বলছি। তুই খুব চালাক, তাই না? কল লিস্ট থেকে লক্ষ্মীদির নাম্বারটা ডিলিট করে দিয়েছিস, কিন্তু তুই ভুলে গেছিলি কল রেকর্ডিংটা অন ছিল। তাই তোদের সমস্ত কথা আমি শুনেছি। তাই আবার বলছি চিনি, বাবার শরীর কিন্তু খুব খারাপ। বাবাকে আর টেনশন দিস না, চুপচাপ বিয়েটা করে নে। তাতে তোরও ভালো হবে, আমাদেরও ভালো হবে, কারুর কোনো প্রবলেম হবে না। বাড়িতে অনুষ্ঠান, আমি চাই না কোনো রকম কোনো ঝামেলা হোক। আর সোনিয়া, চিনিকে কোনো রকম প্রশ্রয় দিও না। তুমি বাড়ির বউ, বউয়ের মতোই থাকো। কোনো রকম চালাকি করার চেষ্টা করো না, নাহলে তুমি আমায় খুব ভালো করে চেনো। এরপর তোমার সময়টা খুব সুখের হবে না। ছি, তোকে দেখে আমার লজ্জা হচ্ছে। বৌমনি, তুমি এগুলো সহ্য করো? শোন দাদা ভাই, এতদিন এমনিও আমার চোখে তোর কোনো স্ট্যান্ডার্ড ছিল না, আজ আরো নেমে গেল। তুইও বেঁচে গেলি চিনি। কাল তোর বিয়ে, তাই তাহলে এই 5 আঙুলের ছাপ তোর গালে পড়তো, আর এত জোরে পড়তো না, ওই দাগ কোনো মেকআপ দিয়েও তুই ঢাকতে পারতিস না। কাল তোর বিয়ে, তাই তাহলে এই 5 আঙুলের ছাপ তোর গালে পড়তো। চিনি, তুই সত্যি এই বিয়েটা করতে চাস না? বল আমাকে, করতে চাস না তাই তো? পালাতে চাস বিয়ের আগে? আরে দুলাল, এই দুলাল শোন। এই দুলাল, তুই দেবুদার ছেলে না? মানে আমাদের পাড়ার দেবুদার ছেলে দুলাল তো তুই? অধীর কাকু, বলো কেমন আছো? যাক, তাহলে চিনতে পেরেছিস। আমি তো ভাবলাম ভুলেই গেছিস আমাকে। না না, তোদের সাথে কতদিন দেখা হয় না। ভালো আছো তো? এই চলছে। তা তোদের বাড়ির খবর কি? বাবা মা কেমন আছেন? ঠাকুমা কেমন আছে? সবাই খুব ভালো আছে। বলছি কাকু, আজকে আমার একটু তাড়া আছে, আমি চললাম। হ্যাঁ বাবা, খুব ব্যস্ত মনে হচ্ছে। ওই আর কি, একটু কাজ আছে, কাজে যাচ্ছি। তা এত সেজে গুজে কোথায় যাচ্ছিস? চাকরি বাকরি করছিস নাকি? না না, চাকরি পাইনি এখন, ওই ইন্টারভিউ আছে, ইন্টারভিউতেই চললাম।
বলছি কাকু, আমি তোমার সাথে পরে অন্য কোনো দিন ভালো করে কথা বলবো, আজকে চললাম। আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে। এই দুলাল শোন শোন শোন, উফ, আবার কি বলবে কে জানে। এদিকে আমার দেরি হয়ে যাচ্ছে। হ্যাঁ কাকু বলো। আরে তোর বাবা তোর ঠাকমার বাতের ব্যথার জন্য তেল আনতে দিয়েছিল তারাপীঠ থেকে, সেটা তো আমি এনেছি, নিয়ে যাবি চল। হ্যাঁ এখন? হ্যাঁ দেখ, মায়ের পুজোর তেল, আর তারপরে আমি থানা থেকে কাজের চাপে বেরোতে পারছি না, চল নিয়ে আসবি চল। মানে আমি থানায় যাব? হ্যাঁ তো কি হয়েছে, থানায় কি সবসময় চোর ডাকাতি আসে, সাধারণ মানুষ আসে না? আর তুই ভয় পাচ্ছিস কেন? বলছি কাকু, কাল নিলে হবে না? আরে না রে বাবা, চল চল এখনই চল। দূর, ভাল লাগে না, আজই দেখা হতে হলো। কখন যে রণজয়ের অফিসে যাব, কখন ফিরবো কে জানে। কি হলো, কি দাঁড়িয়ে ভাবছিস, চল আয়, চলে আয়। দুলাল আয়। হ্যাঁ তুই এখানে একটু দাঁড়া, আমি ভেতর থেকে আসছি। ঠিক আছে, একটু তাড়াতাড়ি। অফিসার প্লিজ বোঝার চেষ্টা করুন, আপনি আমাদের এইভাবে কেন আটকে রেখেছেন? আমাদের যেতে দিন প্লিজ। গলাটা কেমন চেনা চেনা লাগছে। একদম চুপ, খুব লায়ক হয়ে গেছো না? তুমি যা কাণ্ড ঘটিয়েছো তার জন্য তোমাকে লক আপে দেওয়া উচিত। তোমার বাবাকে এই ঘটনাটা জানাতে হবে। দুলাল কাকু এই যেতে, এটা যত করে রাখিস। ঠিক আছে ঠিক আর আছে ঠাকুমাকে বলবি দিনে দুবার করে লাগাতে। ঠিক আছে কাকু, তাহলে আমি এখন আসি, বুঝলি? আচ্ছা আয় আয়, তোর ঠাকুমাকে বলিস যে অধীর এই তেলটা এনেছে তারাপীঠ থেকে, আমাকে খুব ভালো করে চেনেন, তোদের বাড়ি থেকে কত যেতাম। ঠিক আছে কাকু, বলবো। বলছি আমার না অনেক দেরি হয়ে গেছে, আমি আসি, কেমন? আচ্ছা আয়, সাবধানে যাস কিন্তু। হ্যাঁ, আমি আবার ওদিকে একটু কাজে যাই। অফিসার এসব কেন করছেন? আমি তো টাকা দিতে রাজি, টাকা নিন আর বিষয়টা সেটেল করে নিন। ফর নো রিজন ঝামেলা করে কি লাভ? কে ছেলেটা? কোনোভাবে কি আমার পরিচিত? না না, তা কি করে সম্ভব? পরিচিত কারো কোনো বিপদ হলে পাড়ার মধ্যে তো জানতেই পারতাম, কিন্তু গলাটা তো চেনা কেন? একবার কি সামনের অফিসারকে জিজ্ঞেস করব? ঠিকই তো, রণজয় তো এখানে। এখানে কি করছে ও, তাও আমাদের পাড়ার থানায়? হ্যাঁ বৌমনি, আমি বিয়েটা করতে চাই না। এই বিয়েটা করা মানে সুইসাইড করা। বিলিভ মি বৌমনি, আমার আমার সব ড্রিম, ইচ্ছে পূরণ সব সব শেষ হয়ে যাবে। আমি এরকম ব্যর্থ জীবন কাটাতে চাই না। আমি তো এর জন্য জন্মাইনি। চিনি, তুই যা বলছিস ভেবে বলছিস তো? এর যা যা কনসিকুয়েন্স হবে তুই ফেস করতে পারবি তো? হ্যাঁ, আমি সবটা ভেবেই ডিসিশন নিয়েছি বৌমনি। এই বিয়েটা করলে আমি আমার বাপের কাছে হেরে যাব। চিনি, এতে কিন্তু তোর জীবনের অনেকগুলো গুরুত্বপূর্ণ সম্পর্ক নষ্ট হয়ে যেতে পারে, ভেবে দেখেছিস? বাপি আর দাদাভাই যদি আমাকে সত্যি ভালোবাসে তাহলে সম্পর্কটা আবার জুড়তে পারে বৌমনি। আমি বাপিকে কথা দিয়েছিলাম, আমি বলেছিলাম যে আমি প্রমাণ করব যে মেয়ে হয়েও আমি সবটা পারি, আমি নিজের আলাদা আইডেন্টিটি তৈরি করতে পারি। আর সেটা যদি না পারি, আর কার চোখে কি হব আমি জানি না, আমি নিজের চোখে খুব ছোট হয়ে যাব বৌমনি। একজন
অসহায় অবলা নারী হয়ে আমি বাঁচতে পারবো না। বৌমনি, তুমি যেটা সহ্য করেছো, যেটা মেনে নিয়েছো, তুমি তোমার লাইফটা যেভাবে গুছিয়ে নিয়েছো, আমি পারবো না। আমি জাস্ট মরে যাবো বৌমনি। না চিনি, মরার কথা বলিস না, তুই মরবি না। আমি তোকে এই বাড়ি থেকে পালাতে সাহায্য করব। শোনো, তুমি লক্ষ্মীদিকে একটা খবর দাও। লক্ষ্মীদিকে বলো যে আমাকে এখান থেকে যে করে হোক বের করে নিয়ে যেতে। সেটা পসিবল না চিনি। তুই দেখতে পাচ্ছিস না তোর দাদা কত সিকিউরিটি বসিয়েছে বাড়ির চারদিকে? লক্ষ্মীদি কি করে আসবে বাড়িতে? তাহলে পালাবো কি করে? বিয়ের আগে তোকে এই বাড়ি থেকে বের করে নিয়ে যাওয়ার দায়িত্ব আমার। আমি তোকে এখান থেকে সেফলি লক্ষ্মীদির কাছে পৌঁছে দেবো, কিন্তু লক্ষ্মীদিকেও এনশিওর করতে হবে যে তারপরে তোর সুরক্ষাটা কিন্তু ওনার দায়িত্ব। তুই স্নান করে আইবুড়ো ভাতের জন্য রেডি হয়ে নে, বাকিটা আমার উপর ছেড়ে দে। যতদিন তোর এই বৌমনি আছে চিনি, রণজয়ের সঙ্গে কেউ তোকে ফোর্সফুলি বিয়ে দিতে পারবে না। আই প্রমিস ইউ। তোমার এই কনফিডেন্সটার জন্যই এতদিন ওয়েট করেছিলাম বৌমনি। আসলে কি জানিস তো, যারা সারা জীবন সংসার নিয়ে থাকে, সকাল থেকে রাত অবধি সংসারই সামলায়, বেশিরভাগ মানুষই তাদেরকে আন্ডার এস্টিমেট করে ফেলে, আর সেখানেই তারা সবচেয়ে বড় বোকামোটা করে। রেডি হয় না? ও দেবা দেবা, না 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 না, শোনো না, 500 টাকা দাও না। ওরকম ভাবে ভয় পেয়ে যাচ্ছ কেন? ঠিক আছে, এক্সট্রা খরচা জানি, হাত খরচের বাইরে আমি নয় ডায়েরিতে লিখে রাখবো। দাও না দাও না 500 টাকা। তুমি লিখে রাখবে? আচ্ছা, লিখে রেখে কি হবে? কারণ তুমি তো একটা টাকা ইনকাম করবে না, পরে সেই আমাকে ফেরত দেওয়ার নামে তুমি আমারই পকেট কেটে আমায় ফেরত দেবে। কিলার বলে বন্ধ করো, চুপ করে থাকো। এদের কাজে নেই, ভাবছি সারা জীবন ওর পকেট কাটার উপর ভরসা করে থাকবো। একটা দিন দাও না, আমার হাতেও টাকা পয়সা আসবে, সুদে আসলে তোমার টাকা সব একেবারে তোমার মুখে ছুঁড়ে মারবো আমি। এই তোমার হাতে টাকা পয়সা আসবে? তোমার কি চাল কল আছে গো, নাকি তেল কল? কোনোটাই নেই গো, কিচ্ছু নেই আমার। আচ্ছা, তাহলে কি তোমার বাড়ির নিচে সোনার খনি পেয়েছো সোনামণি? ভালো লাগছে না। দেখে যাচ্ছ কেন? এই শোনো না, বলছি দুলাল তো শুনলাম চাকরির খোঁজে গেছে, তুমিও কি তাহলে চাকরি? না না না, তোমার তো আবার চাকরি বাকরিতে কোনো ইন্টারেস্ট নেই। তুমি তাহলে এতগুলো টাকা পাবে কোথা থেকে শোনা? টাকাটা তাহলে তুমি দেবে না, তাই তো? ঠিক আছে, তোমাকে আমি ঘন্টা বলবো, তুমি যে মাতৃভক্ত রামচন্দ্র। আগে বাড়ি প্রমোটিংটা হয়ে যাক, তারপর যা বলার বলবো। ক্যাশ টাকা তো কিছু আমার হাতেও কম আসবে না, তারপর সব কটাকে দেখে নেবো, দুহাত ভরে শুধু টাকা ওড়াবো আমি, টাকা। এই এবার শোনো না, বলছি যে 500, 1000, 1500 যা আছে টুক করে দিয়ে দাও। এর তো একটু আগে 500 ছিল, 1000, 1500 করতে আসছে। মোবাইলের নেট শেষ হয়ে গেছে, রিচার্জ করাতে হবে, দাও না গো। শোনো, তুমি 1000 টাকা দিয়ে মোবাইলে রিচার্জ করবে? এরকম ভাবে বকে বকে কথা বলছো কেন গো? হ্যাঁ, তুমি জানো না মোবাইলের নেট না থাকলে তোমার সোনার হৃৎপিণ্ডটা টুক করে বেরিয়ে আসে। আমি কি করবো বলো? সকাল থেকে আমি সোশ্যাল মিডিয়াতে একটাও ছবি আপলোড করতে পারিনি, বন্ধু বান্ধবদেরকে চ্যাটিং পর্যন্ত করতে পারিনি, সবাই আমার জন্য ওয়েট করছে। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, তুমি কাঁদছো কেন? তুমি কাঁদতে হবে না। আচ্ছা, আমি দিচ্ছি দিচ্ছি। টাকা লাগবে তো তোমার? আচ্ছা, দেখছি কত আছে আমার কাছে। আচ্ছা, 200 টাকা এখানে আছে, তুমি পুরোটাই রাখো। কি বলবো? এই 200 টাকা দিয়ে কি হবে? বাকি 300 কেন হবে না তোমার? দিয়ে দাও তাহলে। দিয়ে দাও না, ম্যানেজ করে নেবো, বললাম তো। টাকা কেড়ে নিচ্ছে আবার। পাগল মেয়ে একটা। তুমি একটা কিপ ছিল। এসো না, বলছি হংসিনীর বিয়ে শুনলাম। হ্যাঁ তো বাড়িতে কোনো হইচই নেই কেন? এই ওদের নিমন্ত্রণ করেনি? এই তো কতদিন ধরে ফোকটে থেকে গেল, খেয়ে গেল। সে আমি কি জানি বলো তো? সেই বড়লোক বাড়ির মেয়ে আসলো, থাকলো, খেলো, এদিকে সব ভুলে গেল। এটাই তো স্বাভাবিক। সেটা যদি তোমার মা বুঝতো গো। হ্যাঁ, ঠিকই বলেছো। ওই মেয়েটার সঙ্গে মা থাকলে না, মা যে নিজেকে কি ভেবে নেয় কে জানে।
আর এদিকে দেখো না, অসুস্থ হয়ে কতদিন ধরে তো গোটা বাড়ি মাথায় করলো, আর এদিকে লাভের লাভ তো কিছুই হলো না। একটা বড় লোকের মেয়ে এসে রইলো, কোনো সুযোগ সুবিধা আদায় করা তো ছাড়ো, একটা ইনভিটেশন পর্যন্ত পেলাম না। যা হয়েছে ভালোই হয়েছে। ওই মেয়েটাকে পেলে মা এত বেশি বাড়াবাড়ি করে না, ধরা কি সরাজ্ঞান করে না। আসলে মায়ের পেটে তো বিদ্যে নেই, হাসির পেটে বিদ্যে রয়েছে, ওর ভরসাতে একবারে তিরিং তিরিং করে নাচানাচি করে। যাকে ছাড়ো, এসব ভেবো না, কাজ করো, আমি রিচার্জটা করি আসি। হ্যাঁ ঠিক আছে। ভালো হয়েছে নেমন্তন্ন করেনি, মেয়েটাকে এমনভাবে তাড়িয়েছি না, মায়ের হাসির ডানা কেটে দিয়েছি, ব্যাস মাও ধপাস করে পড়ে গেছে। ওসব বলে কোনো লাভ নেই। দুটো মেয়েকে নিয়ে তুমি রিসর্টে যাচ্ছিলে ফুর্তি করতে, তাও আবার ড্রিঙ্ক করে গাড়ি চালিয়ে। এই মেয়ে দুটো রণজয়ের সাথে ছিল? স্যার, আমি আমার ফ্রেন্ডসদের সাথে এনজয় করতে গেছিলাম। এর মধ্যে প্লিজ আমার ড্যাডিকে ইনভলভ করবেন না। দুটো মেয়েকে নিয়ে মদ খেয়ে এনজয় করতে যাচ্ছিলে? শোনো, এই শহরে না এই সমস্ত বেলেল্লাপনা নষ্টামি করা চলবে না। আর তোমাদের এই মজা করতে গিয়ে কত লোকের প্রাণ চলে যেতে পারে তোমার গাড়ির তলায়, সেই সম্পর্কে কোনো আইডিয়া আছে তোমার? নাকি নেশার চোখে সেই সমস্ত বোঝার শক্তিটাও হারিয়ে ফেলেছো? ফোন করো, এক্ষুনি ফোন করো। স্যার দেখুন, এই কিছুদিন আগে আমি লন্ডন থেকে এসেছি। আই এম আ রেসপেক্টেড সিটিজেন। কি? ইয়েস, সেই জন্যই বলছি টাকা দিয়ে বিষয়টা সেটেল করে নেওয়া যায় না। তাছাড়া কারোর তো ক্ষতি হয়নি। হ্যাঁ, অফকোর্স অ্যাক্সিডেন্টালি আমার গাড়িটা ওই ল্যাম্প পোস্টে গিয়ে ধাক্কা মেরেছে। সবকে সিধে করে দেবো তোমায়। রেসপেক্টেড সিটিজেন, ঘুষ দিতে এসছো আমায়? তোমার এত বড় সাহস! ওই মেয়েগুলো কোথায় থাকে তুমি জানো? কোথা থেকে তুলেছো ওদের? স্যার ওরা মেয়ে নয়, মানে আই মিন ওরা মেয়ে, কিন্তু ওরা আমার ফ্রেন্ডস। হ্যাঁ, প্লিজ ড্যাডিকে এই সবের মধ্যে ইনভলভ করবেন না। অ্যাকচুয়ালি কিছুদিন পর আমার বিয়ে। বিয়ে? এখানে দুজন, আবার একজনকে বিয়ে করতে চলেছো তুমি? কতজন মেয়ের জীবনে তুমি সর্বনাশ ডেকে আনবে? তুমি তো খুব সাংঘাতিক ছেলে। তোমার বাবার ফোন নাম্বারটা দাও। দাও। ছি, রণজয় এতটা খারাপ এক্সপেক্ট করিনি। একটা বড় ভুল হয়ে গেল। একটা ভিডিও করে নেওয়া উচিত ছিল। এখনো তো কথা বলছে, এখনই বরং একটা